যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের হামলায় লেবাননে আরও ১১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজায়ও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৩৭ জন ফিলিস্তিনি। এদিকে হামাস এক ভিডিও বার্তায় জানিয়েছে গাজায় এ পর্যন্ত ৩৩ ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে। বিস্তারিত শারমিন শ্রাবণী রিপোর্টে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ে হিজবুল্লাহ। এরপর দেশটির বুরগাস এলাকায় ও ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকাও চালানো হয় বিমান হামলা। এ সময় আরও কয়েকজন নিহত হন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কার্টিস বলেন, হিজবুল্লাহর এই সতর্কীকরণগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলি খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবে যে কোনো সময় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন হতে পারে। যুদ্ধবিরতির প্রথম দিকে পরিস্থিতি নাজুক থাকে, তাই এটি লঙ্ঘন হতেই পারে। আমরা কোন কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে সেটি পর্যবেক্ষণ করে বিষয়গুলো খতিয়ে দেখব। লেবাননের পাশাপাশি অবরুদ্ধ গাজায় সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন গাজা সিটি, খান ইউনিস, রাফা ও দেইর আল বালাতে দিনভর বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। হামলার মধ্যে গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহ করা নিয়ে সংকট দেখা দেয় মিশর সীমান্তে অবস্থিত রাফা ক্রসিং আবারও খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ। মে মাসের শুরুর দিকে ইসরায়েল ক্রসিংটির গাজা অংশের নিয়ন্ত্রণ নেয়। এদিকে হামাস জানিয়েছে তাদের হাতে থাকা ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। সোমবার এক ভিডিও বার্তায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানায়, ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৪ মাসে এসব জিম্মি নিহত হন। শারমিন শ্রাবণী, ৭১। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর লেবাননে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ইসরায়েলি বাহিনীর হামলায় বিপর্যস্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন কাজে। লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বন্দর নগর তাইরের জেলেদের মধ্যেও ফিরছে কর্মচাঞ্চল্য। তবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের হামলার ঘটনায় আতঙ্কও বিরাজ করছে তাদের মধ্যে। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। নীল জলরাশির বুকে চলছে মাছ ধরা। দৃশ্যটি যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তাইরে শহরের। ইসরায়েলি আগ্রাসনের কারণে কদিন আগেও এই সাগরে মাছ ধরার কথা ভাবাই যেত না। তবে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে তাইরে সহ লেবাননের বিভিন্ন শহরে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরতে গভীর সাগরে গেছেন, অনেকে আবার মাছ নিয়ে ফিরে এসেছেন। কেউ কেউ শেষ মুহূর্তে জাল সারাইয়ে ব্যস্ত, অনেকেই আবার বড়শি হাতে আসছেন উপকূলে। অক্টোবর নভেম্বরে মাছ ধরার মৌসুম চললেও যুদ্ধের কারণে সাগরে নৌকা নামাতে পারেননি জেলেরা। তবু মাছ ধরতে যেতে পারছেন, এতেই উচ্ছ্বাসিত তারা। ২ মাস ইসরায়েলি যুদ্ধ ও অবরোধের কারণে আমরা অবরুদ্ধ ছিলাম, তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে আমরা মাছ ধরতে পারছি। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখানে আবার ফিরতে পারবো ভাবতে পারি। আমরা স্বাভাবিক জীবন চাই। কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝেও। এই যুদ্ধবিরতি কার্যকর হবার পরপরই নিজ ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুত বাসিন্দারা। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন শহর জুড়ে ছড়িয়ে রয়েছে ইসরায়েলি বিমান ও বোমা হামলার ধ্বংসযজ্ঞ। নিশ্চিহ্ন হয়েছে শত শত ঘর বাড়ি, অনেকেই জীবিকা হারিয়ে অসহায়। তবুও আশা নিয়ে ফিরছেন নিজ ঘরে। দেশটির সরকারি তথ্য বলছে, ইসরায়েলি সাম্প্রতিক অভিযানে প্রায় ৩,৮০০ মানুষের প্রাণহানি ঘটেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্টের সৌদি সফরে এই বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এ সময়ে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হন তারা। এছাড়াও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তারা। বলেন, গাজায় যুদ্ধ বন্ধে আর দেরি করা যাবে না। ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং হামাসের হাতে জিম্মিদের মুক্ত করতে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক সমাধানের বিষয়ে জোর দিয়েছেন তারা। পাশাপাশি গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কথাও বলেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত দেখতে চান ডোনাল্ড ট্রাম্প। তা না হলে দায়ীদের গুরুতর সমস্যা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে সোমবার তিনি লিখেছেন, ২০২৫ সালের ২০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে নিহত হন ১,২০৮ জন। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন। তাদের অনেকেই মারা গেছেন। কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে। গাজায় এখনও ৯৭ জন জিম্মি আছেন। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মিত্র রাশিয়া এবং ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার। বিদ্রোহীরা মূলত একটি জোট গঠন করে এই আক্রমণ করেছে। এই জোটের নাম মিলিটারি অপারেশন কমান্ড। এরই মধ্যে এই জোট আলেপ্পোর পূর্বে সামরিক ঘাঁটি এবং ইদলিবের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে। এখন বিদ্রোহীরা এগিয়ে যাচ্ছে হামার দিকে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি বিশ্লেষণ করে দেখছে। তারা আসাদ সরকারকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে। ইরানের পক্ষ থেকেও একই রকম ঘোষণা এসেছে। এদিকে সিরিয়ায় উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি। আকস্মিক ও অপ্রত্যাশিত হামলা চালানোর মাত্র ৩ দিনে সিরিয়ার উত্তর পশ্চিমের আলেপ্পো দখল করে নিয়েছে হায়াত তাহরির আল শাম HTS নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে এই আক্রমণ দেশটিতে ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। কারণ এখনও একাধিক পক্ষ নিয়ন্ত্রণ করছে সিরিয়ার বিভিন্ন অঞ্চল। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে স্থানীয় 4টি প্রধান দল বা পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলোর মধ্যে রয়েছে আসাদের অনুগত সরকারি বাহিনী, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, HTS ও অন্যান্য সহযোগী বিদ্রোহী গোষ্ঠী এবং তুর্কি ও তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী বাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর সরকার সমর্থিত আধা সামরিক গোষ্ঠী ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি অধ্যুষিত গোষ্ঠী। এটি পূর্ব সিরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। HTS হল আল নুসরা ফ্রন্টের নতুন সংস্করণ। এটি একসময় আল কায়দার প্রতি অনুগত ছিল। ২০১৬ সালে ফ্রন্টটি এর সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। পরে HTS অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে একীভূত হয়েছে। এছাড়া তুর্কি ও তুরস্ক সমর্থিত বিদ্রোহী বাহিনী সিরিয়ান ন্যাশনাল আর্মি উত্তর সিরিয়ার তুর্কি সমর্থিত একটি বিদ্রোহী বাহিনী। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর ২০১৬ সালে রুশ বাহিনীর সহায়তায় আলেপ্পোয় ভয়াবহ বিমান হামলা চালিয়ে শহরটি পুনরুদ্ধার করেছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। এরপর থেকে গত নভেম্বর পর্যন্ত ইরান, রাশিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমর্থন নিয়ে আলেপ্পো নিয়ন্ত্রণ করছে তারা। এ শহরের জনসংখ্যা প্রায় ২০ লাখ। তবে এরই মধ্যে বিদ্রোহীদের আক্রমণের মুখে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে অস্থায়ীভাবে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতে পুনরায় সংগঠিত হবে তারা। আর HTS বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর হামলার প্রতিশোধ নিতেই আক্রমণ শুরু করেছে তারা। মাত্র ৩ দিনে পুরো আলেপ্পো দখল করে নেয়ার পর এখন হামা প্রদেশের দিকে এগোচ্ছেন তারা। এছাড়া তাদের ঘাঁটিতে ভবিষ্যতে যে কোনো হামলা রুখে দিতেও প্রস্তুত তারা। এর আগে ইদলিবে রাশিয়া তুরস্কের মধ্যস্থতায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ২০২০ সালে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা হয়েছিল। সেখান থেকেই অগ্রসর হয়েছে বিদ্রোহী বাহিনী।
মাহফুজুর রহমান, ৭১। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি সব দেশের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা এবং শান্তি ফিরিয়ে আনতে যা করা প্রয়োজন সবকিছু করার চেষ্টা চালিয়ে যাবেন। স্থানীয় একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও বলেন, সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত এবং কোনো অজুহাতে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন করার অনুমতি দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, নিরাপত্তা ও শান্তি তৈরি করতে এবং সন্ত্রাসীদের মোকাবেলা করতে ইরান সবকিছু করবে। এর আগে সিরিয়ায় ক্রমবর্ধমান পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছিলেন পেজেশকিয়ান। বর্তমান পরিস্থিতিতে আমরা যুদ্ধ এবং অস্থিরতা খুঁজছি না, আমরা শান্তি ও নিরাপত্তা খুঁজছি। কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদের জন্য সমস্যা তৈরি করতে চায়, যাতে তারা আমাদের এবং আমাদের সরকার সম্পর্কে জনগণকে সন্দিহান করতে পারে। ইউক্রেনে কোনোভাবেই রাশিয়া অধিকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যদি ইউক্রেনের নেটো সদস্যপদ নিশ্চিত হয় তাহলে কূটনীতির মাধ্যমে কিছু ভূখণ্ড উদ্ধার করা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি। জাপানি সংবাদ মাধ্যম কিয়োডো নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব পাচ্ছে তা যথেষ্ট নয়, এ কারণে এখন কূটনৈতিক সমাধান খুঁজতে হবে। রাশিয়ার নতুন আগ্রাসন প্রতিরোধের মতো যথেষ্ট শক্তি লাভ করার পর মুক্তির বিষয়ে ভাবা যেতে পারে। এজন্য নেটোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার জন্য আবারও আহ্বান জানান তিনি। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করার পর ইউক্রেনীয় ভূখণ্ডে বড় একটি অংশ দখল করে নেয়। যুদ্ধ আরও জোরদার করতে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৫ সালের মোট বাজেটের ১/৩ বরাদ্দ সামরিক বাজেটের জন্য রেখেছেন তিনি, যা এরই মধ্যে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদিত হয়েছে। প্রকাশিত বাজেটে দেখা গেছে জাতীয় প্রতিরক্ষার জন্য $১২,৬০০ কোটি বরাদ্দ করেছেন পুতিন, যা মোট ব্যয়ের ৩২.৫%। এই বাজেট গত বছরের চেয়ে প্রায় $২,৮০০ কোটি বেশি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পরের বছর রাশিয়ার সামরিক ব্যয় এক লাফে ২৪% বেড়ে $১০,৯০০ কোটি দাঁড়ায়। যুদ্ধ চালিয়ে যাওয়ার অস্ত্র, গোলাবারুদ ও লোকবলের অভাব নেই রাশিয়ার। তবে যুদ্ধের যত দিন গড়াচ্ছে অর্থনীতি ও জনসংখ্যার উপর চাপ বাড়ছে। ফলে পর্যাপ্ত সেনা এবং যুদ্ধের সরঞ্জামাদির জন্য আবারও বাজেটের বিশাল অংশ সামরিক খাতে দিতে হচ্ছে দেশটিকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও 7টি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তাঁর দল পিটিআই এর বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়। ইমরান খান 1 বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন। সোমবার তাকে সন্ত্রাস বিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন 7টি মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে। গত নভেম্বরে পিটিআইয়ের বিক্ষোভে সহিংসতায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের 3 সদস্য নিহত হন। দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাদের দলের অন্তত 20 জন প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের 3 প্রদেশের নিরাপত্তা বাহিনীর অভিযানে 16 সন্ত্রাসী সহ 20 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্যও রয়েছে। খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় এইসব অভিযান চালানো হয়েছে। এদের বান্নু জেলার বাকাহেল এলাকায় একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 5 সন্ত্রাসী নিহত এবং 9 জন আহত হয়েছেন। এ সময় 29 বছর বয়সী সিপাহী ইফতেখার হুসাইন প্রাণ হারান। খাইবার জেলায় সগাই এলাকায় আরেকটি অভিযানে নিহত হয়েছেন 3 সন্ত্রাসী। আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে নেতৃত্ব দেওয়ার সময় 25 বছর বয়সী ক্যাপ্টেন মোহাম্মদ জোয়াইবুদ্দিন নিহত হয়েছেন। খাইবার জেলার সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের একজন সাংবাদিক খলিল জিব্রানের হত্যাকাণ্ডে জড়িত ছিল। এছাড়া বেলুচিস্তানের শেরানি জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে 4 সন্ত্রাসী। কর্তৃপক্ষ বলছে এসব সন্ত্রাসী আফগানিস্তান থেকে এসেছিল এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। ফিলিপাইনের মাগুইনদানাও দেল নর্তে প্রদেশে সামুদ্রিক কচ্ছপ দিয়ে তৈরি খাবার খেয়ে 3 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও অন্তত 32 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঐতিহ্যবাহী খাবার হিসেবে কচ্ছপ দিয়ে রান্না করা এক ধরনের খাবার খাওয়ার পর টেন্ডুরাই সম্প্রদায়ের বহু মানুষ ডায়রিয়া, বমি এবং তীব্র পেট ব্যথার মতো উপসর্গে ভুগতে শুরু করেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অধিকাংশ অসুস্থ ব্যক্তি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ফিলিপাইনে পরিবেশ সংরক্ষণ আইনে সামুদ্রিক কচ্ছপ শিকার এবং খাওয়া নিষিদ্ধ, তবে কিছু সম্প্রদায় এগুলো ঐতিহ্যবাহী খাবার হিসেবে বিবেচিত করে।
বিশেষজ্ঞরা মনে করছেন দূষিত শৈবাল খাওয়া কচ্ছপ রান্না করার পরও বিষাক্ত থাকতে পারে। এই ঘটনায় কর্তৃপক্ষ মৃত্যুর কারণ তদন্ত করছে বলে জানানো হয়েছে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।